ওয়েলকাম বন্ধুরা, আমরা অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে। ইতিহাসের 4 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি। আশা করছি এর মধ্যে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো সেইভাবে আমি নিয়ে এসেছি। তার সঙ্গে তোমাদের একটা ভালো সুযোগ, অর্থাৎ যাদের বই থাকে না, প্রশ্নের উত্তর খুঁজতে সমস্যা হয়, প্রতিবারই দেখা যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে ম্যাম উত্তর পাচ্ছি না, উত্তরটি দিলে ভালো হয়। এইভাবে তোমরা বলতে থাকো, বা উত্তরটা কিভাবে লিখতে হবে সেই যখন লেখার প্রসেসটা আমি তোমাদের বলি, যে একটা সূচনা লিখবে, ভূমিকা দেবে, আর পয়েন্ট করে উত্তর লিখবে, তাহলে নাম্বারটা বেশি পাওয়া যাবে। অর্থাৎ তথ্য সংগ্রহ করে যে উত্তরগুলো লিখতে বলা হয়, তোমরা সেটা বুঝে উঠতে পারো না। যেহেতু ইতিহাস টেক্সট বই যখন তোমরা পড়ো, টেক্সট বই অনেক একেবারে বিশাল করে বড় করে প্রশ্ন উত্তর সহ আলোচনা, বিস্তারিত আলোচনা দেওয়া থাকে। বা সহায়িকা যদি দেখো, সহায়িকা পয়েন্ট করে দেওয়া থাকলেও কিছু কিছু বই ভালো করে দেওয়া থাকে না, কিছু কিছু বই একটু বেশি দেওয়া থাকে, তো তোমাদের সমস্যা হয়ে যায়। তো আজকে আমি তোমাদের একটা সাজেশনের বই নিয়ে এসেছি। এটা হচ্ছে পূজা প্রকাশনের একটা সাজেশনের বই। এখানে আমি উত্তরটা তোমাদের একটু দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো বলে আমি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেটা আগে দেখিয়ে দেবো। প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট আকারে 3টি প্রশ্ন রেখেছি। জীবনের ঝরাপাতা থেকে তৎকালীন সময়ে কী ঘটনা জানতে পারি, বা এই প্রশ্নগুলো অথবা দিয়ে কীরকমভাবে আসতে পারে সেটা তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও, কিন্তু এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখার পর যেটা আমার মনে হয়েছে সাজেশন আকারে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সহকারে যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলো আমি আপি আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এবারের প্রশ্নের উত্তর ছোট করে দেওয়া রয়েছে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এটা যখন তোমরা লিখবে অনেকটাই হয়ে যাবে, 4 মার্কসের জন্য যথেষ্ট। যদি ভালো মার্কস তুলতে চাও তাহলে এটা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, এরপর দেখো, আধুনিক ইতিহাস হচ্ছে নারী ইতিহাসের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। এটাও কিন্তু তোমরা তৈরি করবে। উত্তরটা দেখে নিতে পারো যদি কারো প্রয়োজন হয়। কেউ যদি টিউশন পড়ো, ভালো নোটস সেখান থেকে পাও, তো তাদের জন্য প্রয়োজন হবে না, কিন্তু যাদের উত্তরের সমস্যা হয় তারা একটু উত্তরটা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন আছে স্মৃতিকথা, আত্মজীবনী। এই যে ইতিহাস চর্চা, এদের প্রয়োজনীয়তা বা এদের উপাদানগুলি কী, মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সহকারে এই প্রশ্নটিও খুব ভালো করে তোমরা দেখে যাবে। এবছরের জন্য সত্যি ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো করে তোমরা এটা রেডি করবে। যা যা প্রশ্ন দিচ্ছি আশা করছি তোমরা এখন থাকতেই রেডি করে রাখবে। এছাড়াও তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো যারা ভালো করে পড়াশোনা করতে চাইছো, যে আমরা একটাও প্রশ্ন স্কিপ করবো না কখনোই। এখানে তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে বাড়তি প্রশ্ন কিছুই দেওয়া নেই। শুধুমাত্র গুরুত্বপূর্ণ সহকারে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেইগুলোই দেওয়া রয়েছে। যদিও এটা বছরের সাজেশনের বই। ঠিক আছে, আমি কিন্তু গত বছরের সাজেশনের বই হলেও তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখার পর 2026 সালের জন্য আমি সাজেশনগুলো করেছি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিকই, কিন্তু আমি 2026 সালের জন্য ইম্পর্টেন্ট এটা বলছি না, কিন্তু তোমরা রেডি করে রাখতে পারো প্রশ্ন উত্তরগুলো। ঠিক আছে, তো 2026 সালের জন্য যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আকারে রাখছি, এখানে তোমাদের 8 মার্কসের জায়গায় দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু তোমাদের এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল? ব্রাহ্ম সমাজের উদ্যোগে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আকারে খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা রেডি করবে। এছাড়াও তোমাদের আছে এখানে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এক্ষেত্রে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করে রাখবে, বিশেষ করে বিশেষ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্য আমি একটু উত্তরটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। যে সকল স্টুডেন্টদের উত্তরের সমস্যা হয়ে থাকে তাদের জন্য শুধুমাত্র, তারা কিন্তু উত্তরটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে, 8 মার্কসের জন্য দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পয়েন্ট কমিয়ে 4 মার্কসের তৈরি করে নেবে। এছাড়াও এটা ছাড়াও এই দিকে কি আছে দেখো, নবজাগরণ। 19 শতকে বাংলা নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে আলোচনা করো। এটা আমি খুব একটা ইম্পর্টেন্টে রাখলাম না। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে 2টো প্রশ্ন কিন্তু দিলাম খুব ভালো করে রেডি করার জন্য। বাকিগুলো কিন্তু আমি করতে বলছি না, এটা কিন্তু নয়, এটা আবার কেউ মনে করবে না যে বাকিগুলো মিস দিল না। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখো তোমরা সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে এই প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু তোমরা এখন থাকতে রেডি করে রাখতে পারো, তোমাদের টেস্টের জন্য কাজে লাগবে।
তারপর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র এখানে দেওয়া রয়েছে। তিতুমিরের বারাসাত বিদ্রোহ, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল, মুন্ডা বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও, কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো। দেখো এই কোল বিদ্রোহ কিন্তু আমি বলবো এবছরের জন্য তোমাদের 4 মার্কসের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা একটু খুব ভালো করে দেখে রাখবে। তার সঙ্গে দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণে। এবারে কিন্তু এটা বট কোশ্চেনের জন্য নয়, এটা তোমরা এবারে 4 মার্কসের জন্য রাখবে। ওকে, হ্যাঁ, নেক্সট যেটা বলছিলাম ফরাজি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ, এটা তোমাদের 8 মার্কসের জন্য এখানে ছিল, কিন্তু এবছরের 4 মার্কসের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সহকারে রাখবে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে দেখব। চতুর্থ অধ্যায়ের প্রথমে প্রশ্নটা দেখো, ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে। ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে, অনেকগুলো প্রশ্নই আছে এখানে। 3 রকমভাবে প্রশ্নটা আসতে পারে, অথবা দিয়ে দিয়ে প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তার সঙ্গে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ বলা যায়। দেখো এখানে আমি শুধু সামন্ত বিদ্রোহটাকে রাখবো না, এখানে তোমাদের এই 1857 সাল সম্পর্কে সম্পূর্ণটা আমি তোমাদের জেনে রাখতে বলবো, কারণ এই অধ্যায় থেকে যদি তোমরা এই একটা প্রশ্ন খুব ভালো করে করতে পারো তাহলে আসার চান্স আছে। কীরকম, 1857 সালের মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়, 1857 সালের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, প্রথম স্বাধীনতা আন্দোলন বলা যায়, সামন্ত শ্রেণীর বিদ্রোহ কি বলা যায়, বা এটাকে কি গণবিদ্রোহ বলা যায়। তো এইভাবে কিন্তু তোমাদের নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে রেডি করে রাখবে। শুধুমাত্র এটা নয়, টেক্সট থেকে বলবো, এখানে এই উত্তরটা করতে বলবো না, আমি তোমাদের বলবো এটা টেক্সট বই থেকে করতে। ঠিক আছে, কারণ টেক্সট বই খুঁটিয়ে করলে তবে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। নেক্সট, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পরিচয়। দেখো এখানে তোমরা যদি এই অধ্যায় থেকে একটা বড় কোশ্চেন রেডি করে রাখতে পারো, যেমন ধরো এই যে বললাম মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন তোমরা টেক্সট থেকে করে রাখলে, আর নেক্সট করে রাখবে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের প্রসার। ঠিক আছে, তো লেখায় আর রেখায় যদি জাতীয়তাবাদের প্রসার তোমরা করতে যাও তাহলে সেখানে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুর পাবে, রবীন্দ্রনাথ ঠাকুর পাবে এবং স্বামী বিবেকানন্দকেও পাবে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের তোমরা ভারত মাতা চিত্রটাকে পাবে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র পাবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা পাবে সেখানে। তো বাদ দাও, আমি সেই উত্তরটাও তোমাদের দেখিয়ে দিই একটু। দেখো 8 মার্কসের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। ভারতে জাতীয়তাবাদ বিকাশে শিল্পী ও সাহিত্যিকদের অবদান লেখো, একই কথা। ঠিক আছে, তো এখানে এই লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। লেখায় ও রেখায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত আর রবীন্দ্রনাথের গোড়া, রবীন্দ্রনাথের গোড়া, অবনীন্দ্রনাথের ভারত মাতা চিত্র। ঠিক আছে, এতগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা খুব ভালো করে এই উত্তরটি রেডি করে রাখতে পারো। তাহলে এটা তোমাদের মাধ্যমিকের 8 মার্কসের জন্য 2026 সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে। এটা আসতে পারে 8 নম্বরের প্রশ্নও কিন্তু এই পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে। আর যদি তোমাদের 4 মার্কসের জন্য আসে তাহলে কিন্তু 4টে পয়েন্টই ভালো করে আলাদা আলাদাভাবে করে রাখবে। ঠিক আছে, এরপর 4 মার্কসের জন্য পঞ্চম অধ্যায়ে আমরা দেখব বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইম্পর্টেন্ট আকারে তোমরা এগুলো রাখবে সব। জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো এখন থাকতে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, খুব একটা বড় কিন্তু নয়। IACS এর প্রতিষ্ঠা, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে BTI এর অবদান লেখো, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো, বাংলায় মুদ্রণের ব্যবসায়িক উদ্যোগ সংক্ষেপে আলোচনা করো। এইগুলো তোমরা এমনি রেডি করে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় আসার খুব বেশি চান্স না থাকলেও এইগুলো থেকে পরীক্ষায় আসতে পারে, কারণ পরীক্ষায় তো দুটো করে তো আনকমন তোমাদের এমনি মাঝখানে ঢুকে যায়, যেগুলো একেবারে আমরা ভাবি না সাজেশন আকারে, বাইরে থেকে এসে যায়। বাইরে থেকে বলতে গেলে এই প্রশ্নগুলো এগুলো বাইরে থেকে নয়, তোমাদের টেক্সট থেকেই, কিন্তু সাজেশনের বাইরে থেকে চলে আসে। ঠিক আছে, তো বাংলায় মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো। ভীষণই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, এটা খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার উপর আলোচনা করো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিশ্লেষণ করো। এটা তোমাদের আমি বলবো এবছরে 8 মার্কসের জন্য রেডি করে রাখতে। ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবছরে 8 মার্কসের জন্য রেডি করে রাখতে বলবো। তো 8 মার্কসের সাজেশন যেহেতু আমি এই মুহূর্তে দিচ্ছি না, তো তবুও আমি তোমাদের দুটো বলে রাখলাম। এই ভিডিওতে যেহেতু দুটো বলে দিয়েছি, তো আশা করব এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে।
ঠিক আছে, এই অধ্যায় থেকে কিন্তু সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে। এখান থেকে আমি যেটা বললাম যে এই প্রশ্নটা একটু খুব ভালো করে রেডি করে রাখবে, বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার গুরুত্বটা ভালো করে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব, এই ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। ষষ্ঠ অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা তোমাদের 2024 সালের জন্য বড় কোশ্চেনের জন্য আমরা রেখেছিলাম। তো এখন তোমাদের 4 মার্কসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট আমরা আরেকটা প্রশ্ন দেখব, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান, ঠিক আছে। এই দুটো প্রশ্ন তোমরা 4 মার্কসের জন্য এবছরে রেডি করে রাখবে, 4 মার্কসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে যেভাবে উত্তরটা দেওয়া রয়েছে একটা 4 মার্কসের উত্তরই হবে, যথেষ্ট। এরপর সপ্তম অধ্যায়ে আমরা দেখব। সপ্তম অধ্যায়ে তোমাদের আছে প্রীতিলতা ওয়াদ্দেদার। এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার তোমাদের 2025 সালের পরীক্ষা এসেছিল 8 মার্কসের জন্য। তো 2025 সালে 8 মার্কসের জন্য এসেছিল, 2026 সালে যেটা 4 মার্কসের জন্য আসবে না এটা বলা যায় না, তবুও তোমরা এমনি রেডি করে রাখতে পারো, ঠিক আছে, কারণ পরীক্ষায় কোনটা আসবে কেউ বলতে পারবে না। তো এটা ছাড়াও প্রীতিলতা ওয়াদ্দেদার যেহেতু তোমাদের 2025 সালের বড় কোশ্চেন এসছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে আরও যে নারীরা রয়েছে তার মধ্যে লীনা নাগকে তোমরা রাখতে পারো। লীনা নাগের অবদানটা ভালো করে রাখবে, দীপালি সংঘ লীনা নাগ, ঠিক আছে, দীপালির সঙ্গে লীনা নাগ। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে উত্তরটাও খাতায় নোট ডাউন করে রাখবে। এই যে বললাম কল্পনা দত্ত স্মরণীয়, এটাও করে রাখবে। কেন বলছি, লীনা নাগ, কল্পনা দত্ত, এদের নামগুলোই তোমরা একটু ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স, বাংলার বিপ্লবী আন্দোলনের প্রচার প্রসারে বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব। অহিংস অসহযোগ আন্দোলন বললাম, এই অধ্যায় থেকে অহিংস অসহযোগ আন্দোলন এবছরের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। এবছরের জন্য অহিংস অসহযোগ আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের আর নারীদের মধ্যে আমরা দেখলাম যে নারীদের মধ্যে আমরা এবারে প্রীতিলতা ওয়াদ্দেদারটা একটু দেখে রাখবো। তো আমরা যদি নারীদের অবদানটা সবথেকে ভালো হবে, যদি নারীদের অবদানটা করে রাখি তাহলে আমরা ওখান থেকেই যদি লীনা নাগ আসে বা আমাদের কল্পনা দত্ত আসে, দীপালির সঙ্গ, ওইগুলো আসলে কিন্তু আমরা পেয়েই যাবো এমনিতেই। তো আমি বলবো যে তোমাদের নারীদের অবদানটাই করে রেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, ঠিক আছে। আর দীপালি, কোথায় গেল, হ্যাঁ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, ঠিক আছে, ছাত্র সমাজের ভূমিকা আর নারীদের ভূমিকা, এই দুটো খুব ভালো করে রাখবে। তার সঙ্গে অহিংস অসহযোগ আন্দোলনটা করে রাখবে, ঠিক আছে। চলে যাবো এইট অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ে চলে যাব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব। এখানে হচ্ছে তোমাদের দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। এই দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা কিন্তু তোমাদের 2026-এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দেশে একটা যুদ্ধ চলছে অলরেডি, তো দেশভাগ একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা তোমাদের 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স খুব বেশি, ঠিক আছে। তো এটা তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। তার সঙ্গে রাখবে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট 4 মার্কসের জন্য এবছরে তোমাদের 2026 সালের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। জানোই তো কাশ্মীর সমস্যা নিয়েই যত সমস্যা শুরু, বর্তমানে এইগুলোই চলছে এখন, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন আমি 2026-এর জন্য বলবো ভীষণই ইম্পর্টেন্ট। তার সঙ্গে তোমরা দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সম্পর্কেও একটু পড়ে রাখবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।